আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে সংঘাত এড়াতে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। কোনো শক্তি হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না, নাঈম কাসেম। ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের। সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৭৯ বেসামরিক নিহত, শিশু ৪৩। এবং সর্বশেষ থাকবে ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত বাতিলের দাবি আইসিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে সংঘাত এড়াতে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকে ঘিরে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক সক্ষমতা আরও জোরদারের পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রকাশিত তার প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব রাজনীতির অন্যতম সংবেদনশীল ইস্যু তাইওয়ান। কৌশলপত্রে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো স্পষ্টভাবে বলেছে, সামরিক প্রাধান্য বজায় রেখে তাইওয়ানকে কেন্দ্র করে সৃষ্টি হতে পারে এমন যে কোনো সম্ভাব্য সংঘাত এড়ানোই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার। কৌশলপত্র প্রকাশের সময়টিও গুরুত্বপূর্ণ। এর ঠিক আগে পূর্ব এশিয়ার জলসীমায় নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক শক্তি প্রদর্শন করেছে চীন। বিশ্লেষকদের মতে এই প্রদর্শনের লক্ষ্য মূলত গণতান্ত্রিক তাইওয়ান ও নিরাপত্তা জোট জাপানের ওপর চাপ বাড়ানো। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টি কখনো অস্বীকার করেনি। পাশাপাশি দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকা নিজেদের দাবি করে দেশটি। এর জেরে ছোট ছোট প্রতিবেশী দেশের সঙ্গে চীনের বিরোধ বহুদিনের। ওয়াশিংটনের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক দূতনৈতিক সম্পর্ক নেই, তবে যুক্তরাষ্ট্রই দ্বীপটির সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী। মার্কিন আইনে রয়েছে তাইওয়ানের আত্মরক্ষায় সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা। এই কারণে বহু বছর ধরে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক উত্তপ্ত। ট্রাম্পের আগের মেয়াদে ২০১৭ সালে জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে মাত্র ১ বাক্যে ৩বার তাইওয়ানের উল্লেখ ছিল, কিন্তু নতুন কৌশলপত্রে ৩টি অনুচ্ছেদ জুড়ে ৮বার তাইওয়ান প্রসঙ্গ এসেছে। নথিতে বলা হয়েছে, তাইওয়ান বাণিজ্য সমৃদ্ধ জলপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, পাশাপাশি বৈশ্বিক সেমিকন্ডাক্টর উৎপাদনে এর আধিপত্য তাইওয়ান নিয়ে আন্তর্জাতিক মনোযোগ বাড়িয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে, জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত দ্বীপমালা জুড়ে যুক্তরাষ্ট্র নতুন সামরিক সক্ষমতা তৈরি করবে। এর লক্ষ্য যে কোনো আগ্রাসন ঠেকানো। তবে যুক্তরাষ্ট্র একা সবকিছু করতে পারবে না। মিত্রদের এগিয়ে আসা, ব্যয় বাড়ানো এবং যৌথ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ভূমিকা নেওয়া জরুরি। তাইওয়ান নিয়ে উত্তেজনা বাড়লে ট্রাম্প কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সেই বিষয়ে এখনও কিছু বলেননি তিনি। তবে তার পূর্বসূরি জো বাইডেন বহুবার বলেছিলেন, চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে। কোনো শক্তি হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না, নাঈম কাসেম। কোনো শক্তি হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে পরিকল্পনা করেছে তা কোনোভাবেই সফল হবে না। শুক্রবার সশস্ত্র সংগঠনটির নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, নিহত এসব আলেমদের রক্ত আমাদের জীবনের আলো, আর তাদের কলমের মসি আমাদের পথ দেখায়। নাঈম কাসেম বলেন, লেবানন সহ বিশ্বের অনেককেই হিজবুল্লাহের বিকাশ বিস্মিত করেছে। শত্রুরা চেয়েছিল হিজবুল্লাহকে ধ্বংস করতে, কারণ হিজবুল্লাহ দেশপ্রেম, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক। তার মতে, হিজবুল্লাহ জাতীয়ভাবে একত্রিত করার শক্তি হিসাবে নিজেদের প্রমাণ করেছে। লেবাননকে গড়ে তোলা ও মুক্ত করার কাজে দলটি যে কোনো পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধে সব ধরনের উপায় গ্রহণ করা জরুরি। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। নাঈম কাসেম জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ লেবাননকে রক্ষা করবে এবং কখনও আত্মসমর্পণ করবে না। হিজবুল্লাহ প্রধান বলেন, হিজবুল্লাহ লেবাননের প্রতিরোধের অবিচ্ছেদ্য অংশ এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করেছে। খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গেও, বিশেষ করে ২০০৬ সালে লেবাননের স্বার্থে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে দলটি। সূত্র মেহের নিউজ। ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের। চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে কঠিন প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে।
শনিবার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন, শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহ জুড়ে ইউক্রেনের নব্য নাৎসিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে। কাদিরভ আরও বলেন, গ্রোজনি শহরের কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা চালানো সামরিক কৌশলের দিক থেকে একেবারেই অর্থহীন। তাদের মতো কাপুরুষের মতো আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করব না। আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্য নাৎসিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর ওপর। এর আগে গত ৫ নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্র গ্রোজনির গ্রোজনি সিটি কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাত হানে। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়, তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৭৯ বেসামরিক নিহত, শিশু ৪৩। সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের চালানো ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে রয়েছে ৪৩ শিশু, আহত হয়েছেন আরও ৩৮ জন। শুক্রবার ৫ই ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আনাদোলু এজেন্সির। দক্ষিণ কর্দোফান রাজ্য সরকারের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার পশ্চিম সুদানের কালোগি শহরে হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন নারীও রয়েছেন। হামলার সময় আরএসএফের ড্রোন থেকে ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এগুলো আঘাত হানে একটি কিন্ডারগার্টেনে, একটি হাসপাতালে এবং শহরের একটি ঘনবসতিপূর্ণ এলাকায়। রাজ্য সরকার এই ঘটনাকে আরএসএফ সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের জঘন্য অপরাধ বলে অভিহিত করেছে। প্রথম দিকে সরকার জানায় হামলায় ৬ শিশু ও এক শিক্ষক সহ ৮ জন নিহত হয়েছেন। পরে হতাহতদের সংখ্যা হুড়মুড়িয়ে বাড়তে বাড়তে ৭৯ জনে পৌঁছায়। এই সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি আরএসএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং তাদের মিত্রদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে। হামলার নিন্দা জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলেছে এটি শিশু অধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ। নিহতদের মধ্যে ৫ থেকে ৭ বছর বয়সী ১০ জনেরও বেশি শিশু রয়েছে। আনাদোলুর খবরে জানা যায়, গত মাসে উত্তর ও দক্ষিণ কর্দোফানে সহিংসতা বেড়ে যাওয়ায় ৪১,০০০-এরও বেশি মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। উত্তর, পশ্চিম ও দক্ষিণ কর্দোফানের বহু অংশে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে তীব্র লড়াই চলছে। বর্তমানে দারফুর অঞ্চলের ৫টি রাজ্য আরএসএফের নিয়ন্ত্রণে। উত্তর দারফুরের কিছু অংশ সেনাবাহিনীর হাতে রয়েছে। অন্যদিকে দক্ষিণ, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের বেশিরভাগ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন, যার মধ্যে রাজধানী খার্তুমও রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধে এখনও পর্যন্ত ৪০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১,২০,০০,০০০ মানুষ। এ তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত বাতিলের দাবি আইসিসির। যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মুখেও ইসরায়েলের বিরুদ্ধে চলা যুদ্ধাপরাধ তদন্ত বাতিল করবে না বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। উল্টো সংস্থাটি বলছে তারা এ বিষয়ে উদ্বিগ্ন। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির বার্ষিক সভার পর অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিজ বা এএসপি এক বিবৃতিতে রোম স্ট্যাচুয়েটের অখণ্ডতা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে এবং কোর্টের ওপর হুমকি ও প্ররোচনামূলক পদক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপের পরও প্রতিষ্ঠাতা চুক্তি সংশোধনের মার্কিন দাবিও প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। এই সভা অনুষ্ঠিত হয় এমন একটি সময়ে যখন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আইসিসির সিনিয়র কর্মকর্তা, বিচারক ও প্রধান প্রসিকিউটর করিম খানকে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞার মুখে ফেলেছে। তাছাড়া ট্রাম্প প্রশাসন এএসপি সভার আগে কোর্টকে ইসরায়েল ও আফগানিস্তানের যুদ্ধাপরাধ তদন্ত বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করার চেষ্টা করেছিল। এছাড়াও সদস্য রাষ্ট্রগুলোকে রোম স্ট্যাচুয়েট সংশোধন করারও আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যাতে কোনো অসদস্য দেশের নাগরিকদের বিচার করা না হয়। এ ধরনের কোনো সংশোধনই আমেরিকান ও ইসরায়েলি নাগরিকদের কার্যত আইনি সুরক্ষা দিত এবং একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তও শেষ হয়ে যেত। তবে এএসপির চূড়ান্ত ঘোষণায় কেবল অসদস্য রাষ্ট্রের সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করা রয়েছে। আদালতের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে এমন কোনো আলোচনা এখানে অন্তর্ভুক্ত নয়। সংস্থাটির এক কূটনৈতিক বলেন, যে কোনো সংশোধনী যা নিষেধাজ্ঞা রক্ষা করতে চায়
তা আদালতকে আরও ক্ষতি করবে। সংস্থাটির কর্মকর্তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে কোর্ট নিষেধাজ্ঞার মোকাবেলা করতে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে, তবে এই পদক্ষেপগুলো গোপন রাখা হবে যাতে কার্যকারিতা